আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ভাইয়া, আমাদের তো বড় ট্রিট পাও না আপনার থেকে। ওকে, কি খেতে চাও অর্ডার করো। রুহি বলল। না না ভাইয়া, আজ খাইয়েছি, ট্রিটটা অন্য একদিন জন্য তোলা থাক। ওকে, তোমাদের ইচ্ছে। আরজান এবার আহিয়াকে বলল। বাসায় যাবে নাকি এখানে থাকার ইচ্ছে আছে? আহিয়া তাড়াতাড়ি করে বলল। না না, এখনই যাব, চল রুহি। আরজান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আহিয়ার পানে। এই মেয়ে আর কত ধৈর্যের পরীক্ষা নেবে জানে না আরজান। ভালো কথা বললে কাজই তো হয় না, বরং তার মাথা গরম হয়ে আসে। সে বলল। আমার সাথে চলো, আমি বাড়িতেই যাব। আহিয়া অসম্মতি জানিয়ে বলল। আমি চলে যেতে পারবো, তাছাড়া বাড়ি গাড়ি তো আছে। নেই গাড়ি, আমি চলে যেতে বলছে। সমস্যা নেই, আমি তাও যেতে পারবো, রুহি তো আছে আমার সাথে। তাছাড়া সাহিল সামির বাসাও তো আমাদের বাসার ওইদিকে, সমস্যা হবে না। আরজান এবার দিল এক ধমক। এই মেয়ে, এত বেশি বুঝো কেন? বলছি না আমার সাথে যাবে, চলো ফাস্ট। আরজানের ধমকে আহিয়া সহ সবাই কেঁপে উঠল। রুহি তাড়াতাড়ি করে বলল। তুই ভাইয়ার সাথেই যা আহিয়া, আমি ওদের সাথেই চলে যাচ্ছি। আহিয়া এবার করুণ মুখ করে তাকালো রুহির দিকে। তার মানে সে এই লোকের সাথে যেতে চায় না। রুহি বুঝলো ওর না বলা কথা, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে সাহিদের উদ্দেশ্যে বলল। চল সাহি, আহিয়া ভাইয়ার সাথে চলে আসবে, ভাইয়া ট্রিট পাওনা রইল, হাসি তাহলে। আরজান হাসি মুখে বলল। ওকে শালিকা, আবার দেখা হবে। রুহি মুচকি হেসে সম্মতি জানিয়ে চলে গেল। আরজান এবার আহিয়ার দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। আরজানের তাকানোতে আহিয়ার জান যায় যায় অবস্থা। এইভাবে তাকাচ্ছে কেন? মারবে নাকি? সে কি এমন করেছে? এমন ভিলেনি লুক দেয়ার কি আছে? যত সব বেশি বেশি করে। আরজান আহিয়ার উদ্দেশ্যে বলল। তাড়াতাড়ি আসো, আমার হাতে সময় নেই। আহিয়া ফট করে বলে ফেলল। আমি কি বলছি আমায় নিয়ে যেতে? আমি একাই পারতাম। আরজান এবার কিছু না বলে দ্রুত পায়ে গাড়ির উদ্দেশ্যে চলে গেল। আহিয়া আর কি করবে? বেচারি আরজানের পিছু পিছু যেতে লাগলো। গাড়িতে বসতেই আরজান বলল। সিট বেল্ট বাঁধো। আহিয়া বাধ্য মেয়ের মতো তাই করলো, কারোর কোনো কথা ছাড়াই। কিছু দূরে যাওয়ার পরে গাড়ি ট্রাফিক সিগন্যালে আটকে গেল। আহিয়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, কত তাড়াতাড়ি গাড়িগুলো চলে যাচ্ছে সেটাই দেখছে। আর মনে মনে ভাবছে তার জীবনটাও এই গাড়ির মতো ছুটে চলেছে। কত তাড়াতাড়ি কত কিছু ঘটে গেল সে বুঝতেই পারল না। জীবনটা তো রাস্তায় চলা পথিকের মতোও হতে পারত, ধীরে ধীরে বুঝে শুনে এগোতে পারত। কই তা তো হলো না। তেমনটা হলে তো ভেবে চিন্তে কিছু করতে পারত, কিন্তু ভাবার মতো সময় সে পেল না। না জানে জীবনে আর তার কি আছে। আরজানের সাথে সে ভালো থাকতে পারবে তো, নাকি জীবনটা বিভীষিকাময় হয়ে যাবে? ওর ভাবনার মাঝে একটা মেয়ে গাড়িতে নক করলো, বলল। স্যার, ফুল নেবেন? অনেক সুন্দর সুন্দর ফুল আছে, নেবেন? আরজান আহিয়ার দিকে তাকিয়ে দেখলো সে বকুল ফুলের দিকে তাকিয়ে আছে। আরজান বুঝলো আহিয়ার বকুল ফুল পছন্দ হয়েছে, তাই সে মেয়েটাকে বলল। বকুল ফুলের মালা দাও। কয়টা দেব স্যার? যতগুলো আছে সবগুলো। মেয়েটা খুশিতে আত্মহারা হয়ে গেল। এত তাড়াতাড়ি এতগুলো ফুল বিক্রি করতে পারবে সে স্বপ্নেও ভাবেনি। সে ফুলগুলো আরজানের হাতে দিল। আহিয়া মনে মনে ভাবছে, বিয়ে করেও প্রেমিকার জন্য ফুল কেনে, কত পিরিত দেখবো। আর আরজান মেয়েটার হাতে 1,000 টাকার নোট দিয়ে বলল। পুরোটাই রেখে দাও। আহিয়া অন্যদিকে চোখ ঘোরালো আর মনে মনে কত কিছু চিন্তা করতে লাগলো। হঠাৎ হাতে কারো স্পর্শ পেতে চমকে তাকালো। দেখলো আরজান তার হাতে ফুলের মালাগুলো পরিয়ে দিচ্ছে। সে তড়িঘড়ি করে বলল। আরে আরে, আমায় দিতে হবে না, এসব আমার পছন্দ না। আরজান চোখের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল। সত্যি কি তাই? কিন্তু তোমার চোখ তো অন্য কথা বলছে। তাহলে কি চোখ মিথ্যা বলে নাকি মুখ? আহিয়া থতমত খেয়ে গেল। এই লোক চোখ দেখেই বুঝলো তার ফুলগুলো পছন্দ হয়েছে। এই লোক কি মনোবিজ্ঞানী নাকি? এত বেশি বুঝে কেন? আহিয়া তাও বলল। আমার লাগবে না, যার জন্য কিনেছেন তাকেই দেবেন। তাকেই দিয়েছে।
আমার জন্য কেন কিনেছেন? তোমার পছন্দ হয়েছে তাই। আহিয়া আর তর্ক করল না। সে জানে এই লোকের উত্তর রেডি থাকে সব সময়। সেই বরং হেরে যাবে তার কথার প্যাচে। তাই কোনো কথা না বলে চুপ করে রইল। আরজান মনে মনে বলল, বকুলগুলো যেমন শুকিয়ে গিয়ে সুবাস ছড়ায়, তুমি আমার জীবনের তেমন সারা জীবন তোমার সুবাসে আমি সুবাসিত হতে চাই। শুকনো ফুলগুলো যেমন বইয়ের মধ্যে যত্ন সহকারে রাখে, আমি তেমন যত্ন করে আমার জীবনের রানী করে রাখতে চাই তোমাকে। তোমার জন্য কখনো মনে না হয় তুমি অবহেলিত, যাতে সবসময় এটা মনে হয় তুমি কারো হাজারো নির্ঘুম রাতের কারণ। যে তোমাকে না পেয়ে বহু রাত নির্ঘুম কাটিয়েছে, আমি তার জীবনে আসাতে তার জীবনে আলোয় আলোয় রঙিন হয়ে গেছো। তুমি তার বেঁচে থাকার একমাত্র কারণ। গাড়িতে থাকা কালীন আরজান অভ্রকে মেসেজ করে অফিসের বাকি কাজগুলো সামলাতে বলল। বেচারা অভ্র এমনিতেই অফিসে আসতে চায় না, তার উপর আবার ওর ওপর দায়িত্ব চাপিয়ে দিচ্ছে। বেচারা কাজ করতে করতে চ্যাপ্টা হয়ে যাবে। আহিয়ার সাথে আরজানকে আসতে দেখে সবাই একটু অবাকই হলো, কারণ এই সময় তো আরজানের অফিসে থাকার কথা। তাহলে আজ হঠাৎ বাড়িতে এই সময়? শায়লা বেগম একটু চিন্তিত হলো। শরীর খারাপ করলো নাকি সেই ভয় পেতে লাগলো। তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, বাবা, তুই এই সময় বাড়িতে? শরীর ঠিক আছে তো? আরজান মাকে বলল, হ্যাঁ মা, একদম ঠিক আছে, কাজ শেষ তাই চলে আসলাম, বাকিটা অভ্র দেখে নেবে। শায়লা বেগম একটু চিন্তামুক্ত হলো, বলল, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। আরজান আচ্ছা বলে চলে গেল। আহিয়াও তার পেছনে চলে গেল রুমে। ফ্রেশ হয়ে সবাই একসাথে দুপুরের খাবার খেয়ে নিল। অভ্র অফিসের কাজ সামলাতে হিমশিম খাচ্ছে। কি জ্বালা, এত কিছু সে পারে নাকি? ভাই তাকে ইচ্ছে করে ফাঁসিয়ে দিয়েছে, সে জানে। বহু কষ্টে কয়েক ঘন্টা ধরে কাজ শেষ করলো। এবার মনে হয় জানে একটু পানি আসলো। এত কষ্ট করতে হলে কাল থেকে সে আর আসবেই না। তার কতই বয়স, এই বয়সে এত দায়িত্ব নিবে কেন? আগে বিয়ে করবে তারপর কাজ করবে, তা না করে সবাই তার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিচ্ছে। এটা কি মানা যায় নাকি? তার এখন মাইন্ড ফ্রেশ করা দরকার। তাই সে তার বন্ধুদের ফোন করে দেখা করতে বলল। অভ্রর প্রিয় বাইরে চড়ে যাচ্ছে। সে সব কিছু ছাড়তে পারবে, কিন্তু বাইকটা কখনো না। রাস্তা দিয়ে যেতে যেতে মনে হলো অনুকে দেখেছে, কিন্তু এই বিকেলে অনু বাইরে কি করবে, তাও আবার একটা ছেলের সাথে। সে বাইকের ব্রেক কষলো। লুকিং গ্লাসে তাকিয়ে দেখলো অনু একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, বলেই আসছে। অভ্রর মেজাজ এমনিতেই হট ছিল, এটা দেখার পরে তো রাগ মাত্রা ছাড়িয়ে গেল। সে বাইক থেকে নেমে অনুর সামনে দাঁড়ালো। হঠাৎ করে সামনে কেউ আসাতে অনু দু কদম পিছিয়ে গেল। অভ্রকে সামনে দেখে তো তার প্রাণ যায় যায় অবস্থা। তার উপর যেমন রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে, সে তো শেষ। অভ্র রাগী কণ্ঠে বলল, এখানে কি? অনু তুতলিয়ে তুতলিয়ে বলল, একটু কাজ বাইরে তাই। কেমন কাজ তা তো দেখতেই পারছি। আর চোখে পাশে দাঁড়ানো ছেলেটার দিকে তাকালো। দেখতে তো বেশ ভালোই হ্যান্ডসাম। অনু তাহলে এই ছেলের সাথে প্রেম করছে, সেজন্য তাকে এমন অন্যমনস্ক লাগে। এটাই তাহলে সেই কারণ। অভ্র রাগে জ্বলে উঠল। অনুকে ধমক দিয়ে বলল, বাইকে উঠে বস। কেন? ডেরিং মারতে যাবি? অনু বেচারা থতমত খেয়ে গেল। সে জানে এই লোক এখন এমন তেরা উত্তর দিবে, তাই আর কথা না বাড়িয়ে বাইকে উঠে বসলো। অভ্র বলল, ধরে বস, না হলে উড়ে যাবি। অনু মনে মনে ভেংচি কাটল। সে কি চিকন নাকি যে সে উড়ে যাবে? সে তো যথেষ্ট স্বাস্থ্যবান, তাহলে এই লোক এমন বলে কেন? মনে মনে 100টা গালি দিল তাকে। হাত কাঁধে রাখল। অভ্র বলল, কাঁদে না, বুকের ওপর দিয়ে ধর, আমি বাইক জোরে চালাই। অনু কি করবে? সে তো একটা মেয়ে, এভাবে অন্য পরপুরুষকে জড়িয়ে ধরবে কিভাবে? তার নিজের কাছে সংকোচ লাগছে। তাকে এমন দুম্রমুদ্র করতে দেখে অভ্র বলল, এখানে রাত পার করার ইচ্ছা আছে নাকি? তাড়াতাড়ি কর।
অনু তাড়াতাড়ি করে ধরে বসলো, সাথে সাথে তার শরীরে কারেন্টের শক লাগলো। তার শরীর কাঁপুনি অভ্র টের পেল। সে মুচকি হাসলো, মনে মনে বলল, তোর এই কাঁপুনি যেন শুধু আমার জন্যই হয়। তোর এই রোগে আমিও আক্রান্ত হতে চাই। তোর এই দূরে দূরে বুকের ধক ধক শব্দ যেন শুধু একটাই শব্দ উচ্চারিত করে, সেটা হলো ভালোবাসি অভ্র। বাইক চলতে শুরু করলো। অনু পাথরের মতো বসে রইল। তার এমন অনুভূতি হচ্ছে কেন, সে তো কিছুই বুঝতে পারছে না। এক হাত অভ্রের বুকের ওপর, যেটাতে সে ধক ধক শব্দ বুঝতে পারছে। সে আরেক হাত তার নিজের বুকে রাখলো। তার বুকেও এমন শব্দ হচ্ছে। সে আর কিছু ভাবলো না, বাড়ির দিকে বাইক চলতে লাগলো। জীবন জীবনের গতিতে চলে, কারোর জন্য কিছু থেমে থাকে না। এরই মাঝে 15 দিন কেটে গেছে। আজ আহিয়ার ক্লাস টেস্ট আছে। সে সকালে উঠে তাড়াতাড়ি করে তৈরি হচ্ছে। আরজান বলল, এত তাড়াতাড়ি করো কেন? কোথায় যাবে? আহিয়া বলল, ক্লাস টেস্ট আছে, তাড়াতাড়ি যেতে হবে। চলো আমি পৌঁছে দিই। না না, লাগবে না, আমি পারবো। বেশি কথা বলা আমার একদম পছন্দ না। আহিয়া আর কিছু বলার সুযোগ পেল না। আরজান নিচে চলে গেছে। সেও রেডি হয়ে নিচে গেল। ব্রেকফাস্ট করে আরজানের সাথেই চলে গেল। আজ অনুর ক্লাস একটু দেরিতে, তার সে ঘুম থেকে এখনো ওঠে নাই। অনুর একটা বদ অভ্যাস, ঘুমের মধ্যে কেউ তাকে ডাকলে সে দরজা খুলে আবার ধপাস করে শুয়ে ঘুম এসে যায়। আজকেও তার ব্যতিক্রম হলো না। কেউ তাকে নক করছে বুঝে সে দরজা খুলে দিয়ে আবার গিয়ে শুয়ে পড়ল। অভ্র ঘরে প্রবেশ করে দেখলো অনু ঘুমিয়ে আছে। তার পরনের প্লাজো হাঁটুর কাছে চলে এসেছে, গেঞ্জিটা উপরে উঠে গেছে, নাভি একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তার গলা শুকিয়ে গেল। এই মেয়ের হুঁশ কবে হবে? এইভাবে কেউ ঘুম পাড়ে? সে আস্তে আস্তে অনুর দিকে এগিয়ে গেল। অনুর শরীর তাকে টানছে, নিষিদ্ধ চাওয়া গুলো মাথা চাড়া দিয়ে উঠেছে। সে কেমন ঘোরের মধ্যে অনুর কাছে চলে গেল। সে অনুর পায়ে একটা ডিপলি কিস করলো। এই মেয়ে তো কিছুই বুঝলো না, সে তো ঘুমে একদম কাদা হয়ে আছে। অভ্র তাকালো অনুর দিকে, একদম ঘুমন্ত পরি লাগছে তাকে। অভ্র নিজেকে কন্ট্রোল করতে পারল না, অনুর নাভিতে কিস করে বসলো। সাথে সাথে অনুর শরীর কেঁপে উঠল। অভ্রর হুঁশ ফিরল। কি করে ফেললো সে? অনু দেখলে কি ভাববে? না না না, সে তাড়াতাড়ি করে উঠে চলে গেল। আরজানের গাড়ি এসে থামলো ভার্সিটির সামনে। গাড়ি থামতেই আহিয়া নেমে যেতে লাগলো। আরজান আহিয়ার হাত ধরে ফেললো। আহিয়া চমকে উঠে বলল, কি কি হয়েছে, কিছু বলবেন? সাবধানে থাকবে, ছেলেদের সাথে কথা বলবে না। আহিয়া কেমন করে যেন তাকালো। সে কি অন্য ছেলেদের সাথে মিশে নাকি? সে শুধু তার দুটো বন্ধুর সাথে কথা বলে, বাইরে কোনো ছেলের সাথে সে মিশে না। সে বলল, আচ্ছা। আরজান আর কিছু না বলে তার হাত ছেড়ে দিল। ছাড়া পেতেই যেন আহিয়ার হাত ছেড়ে বাঁচল। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে গেল। দূরে রুহিদের দেখা যাচ্ছে। সে তাড়াতাড়ি করে তাদের কাছে চলে গেল। আরজান দূর থেকেই তার যাওয়া দেখছিল। সে রুহিদের কাছে যেতেই আরজান গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। সারাদিন সবার যার যার কাজের মধ্যে দিয়েই কেটে গেল। রাতে সবাই একসাথে খেতে বসেছে। শায়লা বেগম অনেকক্ষণ ধরে উসখুস করছে কিছু বলার জন্য, কিন্তু আরজান কিভাবে রিয়াক্ট করবে সেটাই ভাবছে। যদি রেগে যায় তাই জন্য বলার সাহস পাচ্ছে না। সে আমতা আমতা করে বলল, বাবা, তোকে একটা কথা বলতে চাই, রাখবি? আরজান মায়ের কণ্ঠ শুনেই বুঝতে পারলো তার মায়ের কিছু চাই। তার মা নিশ্চয়ই এমন কিছু বলবে যা সবার কল্পনার বাহিরে, তাই এমন উসখুস করছে। সে বলল, তোমার এমন উসখুস করাই বলে দিচ্ছে তুমি কোন অন্যায় আবদার করতে চাচ্ছ। বলো তো কি বলতে চাও? শায়লা বেগম পড়ল বিপাকে। এই ছেলে এত চালাক কেন আল্লাহই ভালো জানে। মুখ দেখলে সব বুঝে ফেলে। সে বলল, আমি চাই তুমি আর আইয়া কোথাও থেকে ঘুরে আসো। ব্যাস, আহিয়া এতক্ষণ মন দিয়ে খাচ্ছিল, এবার তার খাওয়া বন্ধ হয়ে গেল। ঘুরে আসবে মানে কি? তার শাশুড়ি কি তাকে হানিমুনি পাঠাচ্ছে না? ও আল্লাহ, এমন হলে সে কি করবে? সে আমতা আমতা করে কিছু বলতে চাইল,
কিন্তু তার আশায় জল ঢেলে আরজান বলল। কোথায় পাঠাতে চাও? শায়লা বেগম খুশিতে গদগদ হয়ে বলল। কোথায় যেতে চাস বল, আমি ব্যবস্থা করে রাখবো। বাইরে যেতে চাস না দেশের মধ্যে কোনোখানে? আরজান আর চোখে আহিয়াকে দেখল। বাইরে যাবে বলাতে মেয়েটার মুখ দেখার মতো হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। আরজান বলল। অফিসে অনেক কাজ, বাইরে যেতে পারবো না। দেশের কোথা থেকে ঘুরে আসে। কোথায় যাবি? কক্সবাজার। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। তোরা গোছগাছ করে রাখিস, কালকের জন্য টিকিট কাটবো। আরজান বলল। আচ্ছা ঠিক আছে। আহিয়া ফট করে বলে ফেলল। আমি যেতে পারবো না, আমার কলেজ আছে। শায়লা বেগম বলল। তোমার কলেজে আজ ছুটি দিয়েছে 1 সপ্তাহ, সেটা আমি জানি। কোনো রকম বাহানা না করে তৈরি হয়ে নিও। তাহলে অনুকে নিয়ে যাই। অনু বেচারা বিষম লাগলো। হানিমুনে ননদকে নিয়ে যেতে চাচ্ছে, আসলেই গাধি, তার ভাইয়ের থেকে পালাতে চাচ্ছে। আসলে সে জানে না তার ভাই ধরলে পালানোর পথ খুঁজে পাবে না। অনু বলল। কাল থেকে আমার এক্সাম ভাবি, আমি যেতে পারবো না। বেচারা আহিয়ার মুখটা দেখার মতো ছিল। আরজান মনে মনে বাঁকা হাসি দিল। এই মেয়েকে সোজা করতে হবে তার, পালায় পালায় করার স্বাদ মিটিয়ে দিবে বেয়াদব মেয়ে কোথাকার। যার যার মতো খাবার শেষ করে রুমে চলে গেল। রুমে এসে আহিয়া সমানে পায়চারি করে যাচ্ছে। সে কিভাবে আরজানের সাথে বাইরে যাবে? একা পেলে আরজান তাকে ছাড়বে, কিছুতেই ছাড়বে না। তার তো আরও সময় দরকার। সে এবার কি করবে আর ভাবতে পারছে না সে। আরজান আহিয়াকে পর্যবেক্ষণ করছিল, এইবার বলেই ফেলল। কি ব্যাপার, পেট সমস্যা নাকি? আহিয়া থতমত খেলো। ছি ছি ছি, কি বলে এই লোক, লজ্জায় মরে যাচ্ছে সে। সে তাড়াতাড়ি বলল। না না, তেমন কিছুই না। তাহলে কেমন কিছু? আমি আসলে ঘুরতে যেতে চাই না। কেন? এমনি আমার ঘোরা পছন্দ না। ঘোড়া পছন্দ না নাকি আমার সাথে যেতে চাচ্ছ না? আহিয়া কি বলবে, সে তো সত্যি আরজানের সাথে যেতে চায় না। এই কথা বললে আরজান রেগে যাবে, সে সেটা জানে। তার সে এসব না বলেই ফেলল। ঘোরাই পছন্দ না, আমি যাব না। ঠিক আছে, তোমার শাশুড়ি মাকে বোঝাতে পারলে বোঝাও, নাহলে সবকিছু গুছিয়ে নাও। আহিয়া এখন যদি শায়লা বেগমের কাছে যায় তাহলে নির্ঘাত কয়েকটা ধমক খেয়ে আসতে হবে, সে জানে। তাই সে কথা না বাড়িয়ে জামা কাপড় গোছাতে লাগলো। ভোরে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙলো আহিয়ার। আরজান পাশে নেই, কোথায় গেছে একটু ভাবতেই বুঝতে পারলো। জিম করতে গেছে। সে তো আবার শরীর চর্চা করে, নিজেকে ফিট রাখে সব সময়। তার ভাবনার মাঝেই আরজান রুমে চলে আসলো। আহিয়া তাকালো সেদিকে, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। শরীর থেকে ঘাম ঝরে পড়েছে, দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। আরজানের জায়গায় যদি আহির থাকতো তাহলে আহিয়া গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরতো। এটা সে সবসময় করত, তার ভালো লাগতো এভাবে জড়িয়ে ধরতে। আরজান আহিয়ার কাছে এসে বলল। জড়িয়ে ধরতে ইচ্ছে করলে জড়াতে পারো, আমি কিছু মনে করবো না। আহিয়ার হুঁশ ফিরল। ছি ছি, সে এমন বেহার মতো তাকিয়েছিল। আরজান কি ভাবলো? সে এবার কি ভাবে তাকে মুখ দেখাবে? আরজান বলল। আমি ওর হাজব্যান্ড, যা খুশি করতে পারো, আমি কিচ্ছু মনে করবো না। আহিয়া এবার ভ্যাবাচাকা খেয়ে গেল। এই লোক মনের কথা বুঝে কিভাবে? না, এর সামনে আর থাকা যাবে না। কি আবার বলে দিবে? তাড়াতাড়ি উঠে ওয়াশরুমের দিকে দৌড় দিল। আহিয়া যেতেই আরজান শব্দ করে হেসে দিল। ভালোই জব্দ করতে পেরেছে। ব্রেকফাস্ট করে আরজান বলল। তৈরি হয়ে থেকো, আমি অফিস করে সন্ধ্যায় বের হব। সারাদিন কেটে গেল যার যার মতো করে। সন্ধ্যায় অনু আহিয়াকে তৈরি করে দিচ্ছে। সে একটা শাড়ি পরিয়ে দিল আহিয়াকে। আহিয়া তাকে বারবার নিষেধ করেছে সে শাড়ি পরবে না, কিন্তু কে শুনে কার কথা। জোর করেই পরিয়ে দিল শাড়িটা। তারপর হালকা করে সাজিয়েও দিল। অনেক সুন্দর লাগছে আহিয়াকে। আরজান ফোন চালাতে চালাতে ঘরে প্রবেশ করলো। সামনে তাকাতেই সে ধ মেরে দাঁড়িয়ে রইল। তার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে তার বউকে। অনু আরজানকে আসতে দেখেই চলে গেল। স্বামী স্ত্রীর মাঝে তার থাকা উচিত হবে না।
আরজান এক পা করে একটা করে আহিয়ার দিকে এগিয়ে আসলো। আহিয়া আরজানের দিকে তাকাতেই ভয় পেয়ে গেল। কেমন নেশাক্ত চোখে তাকিয়ে আছে তার দিকে। আহিয়া তাড়াতাড়ি করে ব্যালকনিতে চলে গেল। আরজান বাঁকা হেসে মনে মনে বললে, বিনা শর্তে, বিনা অর্থে, বিনা কারণে তোমাকে ভালোবাসি। এয়ারপোর্টে চলে এসেছে আহিয়ারা। কিছু সময়ের মধ্যে তারা রওনা হবে। আরজান আহিয়াকে নিয়ে প্লেনে উঠছে। আহিয়াই প্রথম প্লেনে উঠল। তার ভীষণ ভয় লাগছে। আরজান আহিয়ার সিট বেল্ট বেঁধে দিল। প্লেন যখন টেক অফ করলো, আহিয়া আরজানের বাহু শক্ত করে খামচে ধরল। তার শরীর কাছে। আরজান বুঝতে পেরে তাকে এক হাতে জড়িয়ে ধরল। কিছু সময়ের মাঝে তারা ল্যান্ড করলো। তাদের জন্য রুম আগে থেকে বুক করা ছিল, তাই তারা সেই রুমে চলে গেল। আরজান আহিয়াকে বলল, ফ্রেশ হয়ে নাও, ডিনার করে বাইরে বের হব, রাতের কক্সবাজার দেখাবো তোমাকে। আহিয়া আচ্ছা বলে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আহিয়া একটা সাদা 3 পিস পরল। ড্রেসটা তাকে শায়লা বেগম গিফট করেছিল। সে বেরিয়ে আসতেই আরজান তার দিকে তাকালো। মনোহরিণের মতো লাগছে। বিড়বিড় করে বলল, মাশাল্লাহ। মুখে বলল। চলো, খেয়ে পিছিয়ে হাঁটতে বের হব। আরজানের পেছনে আহিয়া যাচ্ছে। তার কাছে সবই নতুন লাগছে। তারা ডিনার করে বাইরে বের হলো। আরজান আহিয়া পাশাপাশি হাঁটছে। আহিয়ার এখানে বেশ ভালোই লাগছে। চারপাশে তাকিয়ে দেখলো সব কাপলরা হাত ধরে হাঁটছে। তাদের দেখে আহিয়ার আরও বেশি ভালো লাগছে। আরজান দেখলো আহিয়া মুচকি মুচকি হাসছে। হাসির কারণ খুঁজতে সে আশেপাশে তাকালো। দেখতে পেল কাপলদের তারা গল্প করছে আর হাসছে। আরজানও আহিয়ার কাছে এসে তার হাতের ভিতর আহিয়ার হাত নিল। আহিয়া চমকে তাকালো। হাত ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। আরজান বলল, দেখছো না সবাই কিভাবে হাঁটছে? বেশি কথা না বলে চলো। আহিয়া ধমক খেয়ে আর কিছু বলল না, কিন্তু তার কেমন যেন আনইজি লাগছে। হাত মৃদু কেঁপে কেঁপে উঠছে। তবুও চুপচাপ হাঁটতে লাগলো আরজানের সাথে। আরজান মৃদু হেসে মনে মনে বলল, জান, নাচতেই যদি এত কাঁপাকাঁপি করো তবে ভালোবাসবো কিভাবে বলো তো? এইভাবে আরও কিছুক্ষণ হাঁটার পরে তারা রুমে ফিরে আসলো। আহিয়া অনেক ক্লান্ত লাগছে। ঘুম আসলে অনেক ভালো লাগবে, তাই সে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। শোয়ার কিছু সময় পার না হতেই গভীর ঘুমে তলিয়ে গেল। আরজান ব্যালকনি থেকে এসে দেখলো আহিয়া গভীর ঘুমে মগ্ন। সে তার পাশে বসে পড়ল। ঘুমন্ত অবস্থায় কত সুন্দর লাগছে সেটাই পরখ করতে লাগলো। সে একটু ছুতেই মেয়েটা নেতিয়ে গেল। এত লাজুক কোনো মেয়ে সে আগে কখনো দেখেনি। বড় হয়েছে কিন্তু এখনো সে ছোট্ট আহিয়াই রয়ে গেছে। ঠিক আগের মতোই স্বভাব এখনো রয়েছে, একদম ইনোসেন্ট। আরজান মনে মনে অনেক কিছু ভেবে রাত পার করে দিল। আজানের পরই আরজান আহিয়াকে ডাকলো। আহি, ওঠো। আহিয়া না উঠে পাশ ফিরে শুয়ে পড়ল। আরজান আবারও ডাকলো, আহি, সূর্য তো দেখবে না? আহিয়া ফট করে চোখ খুলে ফেলল। কক্সবাজার এসে যদি সূর্যোদয় না দেখে তাহলে এখানে এসে কী লাভ? সে তড়িঘড়ি করে উঠে বসলো, বলল, হ্যাঁ হ্যাঁ দেখবো তো, চলেন। ফ্রেশ হবে না? আহিয়া জিভে কামড় দিল। ইস, সে এক্সাইটেড হয়ে সব ভুলে বসেছিল। সে তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেল। তারা দুজনে সূর্যোদয় দেখতে বের হলো। সব মানুষ যেন ওইটারই অপেক্ষায়। সবাই সূর্যোদয় দেখার জন্য ভোরে উঠে চলে এসেছে। আস্তে আস্তে সূর্য উদয় হতেই সবাই খুশিতে লাফিয়ে উঠল। আহিয়া তাকিয়ে তাকিয়ে সবার খুশি দেখছে। এই সবাই কত খুশি, মনে হচ্ছে যেন জীবনে প্রথম কোনো যুদ্ধ জয় করে ফেলেছে। আরজান আহিয়ার থেকে একটু দূরে গিয়ে ওর কয়েকটা ছবি তুলে নিল। আহিয়ার হাসিতে যেন মুক্ত ঝরছে। ছবি তুলে আবার আহিয়ার কাছে ফিরে এসে হাত ধরে হাঁটতে লাগলো। আহিয়া চমকালেও কিছু বলল না। সে জানে বলে কোনো লাভ নেই, তাই সে আরজানের সাথে যেতে লাগলো। কিছুক্ষণ ঘুরে তারা হোটেলে এসে নাস্তা করে নিল। এবার আহিয়ার ঘুম ধরছে।
অনেক ভোরে উঠছে, তার উপর আবার অনেক হেঁটেছে। সে শুয়ে পড়ে ঘুমিয়ে গেল। এদিকে অনুর ক্লাসে তাড়াতাড়ি যেতে হবে, সে তাই তাড়াতাড়ি করছে। সেটা দেখে শায়লা বেগম বলল, কি রে, খাবার গলায় আটকাবে, আস্তে খা। না মা, সময় নেই, এমনি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর দেরি করলে স্যার বকবে। অভ্র বলল, বকবে কেন? আরে জানো না, নতুন জয়েন করেছি, ভীষণ কড়া, কেউ একটু দেরি করে গেলে প্রচুর রাগ করে। নাকি স্যারের? আদিল মাহমুদ। বয়স কত? কত আর হবে, ভাইয়ার মতো। দেখতে কেমন? অনেক সুন্দর, হ্যান্ডসাম, কিন্তু বদরাগী। মেয়েরা তো তাকে দেখে ফিদা। অভ্র ব্রু কুচকে তাকালো। এই মেয়ের চারপাশে শুধু সুন্দর ছেলেদের আনাগোনা, সেখানে সে শুধু শ্যাম বর্ণের, দেখতে ভালো কিন্তু ফর্সা মানুষের কাছে বেমানান। অনু যদি এত সুন্দর লোকের সামনে থাকে তাহলে তো সে পাত্তাই পাবে না। না, সে কিছুতেই এটা হতে দিবে না। সে বলল, তোর এই স্যারের ক্লাস করা দরকার নেই তোর। তোকে আমি ভালো টিচার খুঁজে দেব এই বিষয়ে পড়ার জন্য। এত সময় সবাই নীরব দর্শক হয়ে এদের কথা শুনছিল। এবার আশরাফ চৌধুরী বলল, কেন? এই স্যার কি সমস্যা? সমস্যা আছে বাবা, বুঝবে না তুমি? কি সমস্যা সেটা আগে বলো, না হলে এই স্যারকে দিয়ে বাসায় টিউশনি করাবো ওর। অভ্র হতভম্ব, এত ঘরের শত্রু বিবেচন। সে তাতে চাচ্ছে তার বাবা আরও জামাই আদর করে ডেকে নিয়ে আসছে। বাহ বাহ, এই না হলে তার বাবা বাস দেওয়ার জন্য তৈরি থাকে সব সময়। সে বলল, আমি যখন বারণ করেছি তার মানে এর ক্লাস করবে না, এটাই আমার শেষ কথা। অনু পড়ল বিপাকে। কি ঝামেলায় পড়ল রে বাবা। এদের কাছে কিছু বলা মানে যেচে বিপদে ঘাড় করা। আর লজ্জা থাকলে কিছু শেয়ার করবে না এদের সাথে। তোমরা তর্ক করো, আমি আসি, স্যারের বকা খাওয়ার শখ নাই আমার। সে তড়িঘড়ি করে চলে গেল। অভ্র রেগে তার পেছনে গেল। সে কিছুতেই এই আদিল ফাদিলের ক্লাস করতে দিবে না। রাগী কণ্ঠে বলল, অনু দাঁড়া বলছি, মেজাজ খারাপ করবি না। তোমার মেজাজ সবসময় গরমই থাকে। অনু দাঁড়া বলছি, মেজাজ খারাপ করবি না, তোর জন্য আরো বেশি গরম হয়। আমি কি করেছি? সব দোষ নন্দ ঘোষ। অভ্র রাগী গলায় বলল। বেশি কথা বলতে শিখেছিস দেখছি। অনু মনে মনে মুখ ভেঙচি কাটল। তার এই লোকের সাথেই কথাই বলতে মন চায় না। অভ্র বলল, চল তোকে নামিয়ে দেই। দরকার নেই, ড্রাইভার আঙ্কেল আছে। আমি বলছি আমার সাথে যেতে। অনু বাইকে উঠে বসলো। যত তর্ক করবে তত সময় নষ্ট হবে। এই লোক তো কথা শুনবে না, ঘাটতারা কোথাকার। অভ্র বাইক নিয়ে অন্য রাস্তায় চলে গেল। অনু তাড়াতাড়ি বলল, আরে আরে, এটা আমার কলেজের রাস্তা না, কোথায় যাচ্ছো? তোকে তো আগেই বলেছি এ স্যারের ক্লাস করতে দিব না। ভালোভাবে শুনলে এসব করতে হতো না। কেন? তুমি আমার বয়ফ্রেন্ড নাকি? এত জেলাস হচ্ছ কেন? অভ্র বাঁকা হেসে বলল, বয়ফ্রেন্ড তো অনেক দূরের জিনিস, আর অনেক কাছের কেউ হবে। অনু তাকালো অভ্রর দিকে। সে জানে অভ্র মজা করছে, কিন্তু তার কেন যেন মজা মনে হচ্ছে না। মনে হচ্ছে সে সত্যিই বলেছে। মনের ভুল মনে করে উড়িয়ে দিল সে। অভ্র বাইরে কিছুক্ষণ ঘুরে তারপর কলেজে নামিয়ে দিয়ে আসলো। কলেজ ঢুকতেই আদিল স্যারের মুখোমুখি পড়ল। কথাই বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, ঠিক তেমন। স্যার তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, ক্লাস ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে, ফ্যামিলি কি জানে সব? অনু তো আসমান থেকে পড়ল। আসে কার মুখ থেকে ঘুম থেকে উঠেছে আল্লাহ ভালো জানে। সবাই শুধু উল্টা বুঝছে তাকে। সে বলল, বয়ফ্রেন্ড না, ভাই আমার। আদিল বুঝলো না জেনে কথা বলা মোটেও উচিত হয়নি। ছেলে মানেই শুধু বয়ফ্রেন্ড হবে এমন নয়। সে বলল, সরি, না জেনে কিছু বলা আমার মোটে উচিত হয়নি। ইটস ওকে। আদিল কিছু না বলে অফিস রুমে চলে গেল। অনু তার ক্লাসে চলে গেল। আহিয়ার ঘুম ভাঙল একটার সময়ে।
ঘড়ির দিকে তাকাতেই সে লাফ দিয়ে উঠে বসলো। ওরে বাবা, এত ঘুমালো আশেপাশে আরজানকে দেখতে পেল না। বিছানা থেকে নামতেই দেখলো ব্যালকনিতে ল্যাপটপে কি যেন করছে। এই লোক এখানে এসেও কাজ করছে। আরজান দেখলো আহিয়া উঠে পড়েছে। সে বলল, গোসল করে নাও, লাঞ্চ করতে হবে। আহিয়া মাথা কাত করে জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। কালো রঙের একটা গাউন পরেছে, সাদা সাদা পাথর বসানো আছে মাঝে মাঝে। সেটা আলো পড়তেই কেমন ডায়মন্ডের মতো চিকচিক করছে। আরজানের ঘোর লেগে গেল আহিয়াকে দেখে। আহিয়া আয়নার সামনে দাঁড়িয়ে পেছনের ফিতা বাঁধতে লাগলো। একা একা বাঁধতে হিমশিম খাচ্ছে। আরজান এসে আহিয়ার পেছনে দাঁড়ালো, হাত বাড়িয়ে ফিতা বাঁধতে লাগলো। আহিয়া আরজানের হাতের স্পর্শে কেঁপে সরে গেল। আরজান নিজে একটু এগিয়ে এসে বাঁধতে লাগলো। আরজান বলল, কিছু কাজে কারো হেল্প নিতে হয়। তারপর আবার বলল, বিকেলে একটা পার্টি আছে, চলো খেয়ে বের হব। আহিয়া বলল, কিসের পার্টি আর আমি কেন? কারণ তুমি আমার বউ, তাই। আহিয়া কিছু বলল না আর। তারা লাঞ্চ করে বের হয়ে গেল। একটু ঘোরাঘুরি করে পার্টির উদ্দেশ্যে চলে গেল। পার্টি মিস্টার শাহরিয়ার ডেকেছে। কার একটা সাকসেস পার্টি। আরজান যেহেতু এখানে আছে তাই তাকেও জয়েন হতে বলেছে। আরজানকে দেখতে মিস্টার শাহরিয়ার এগিয়ে এলো, বলল, হ্যাঁ মিস্টার চৌধুরী, নাইস টু মিট ইউ। হ্যাঁ মিস্টার চারিয়ার, তা হঠাৎ পার্টি কেন? হঠাৎ মনে হলো, তাই নো রিজন। আরজান মুচকি হেসে আহিয়ার সাথে পরিচয় করিয়ে দিল। মিট মাই ওয়াইফ আহিয়া আহি। মিস্টার শাহরিয়ার হাসি মুখে হাত বাড়িয়ে দিল আহিয়ার দিকে। হ্যালো মিসেস চৌধুরী। আহিয়া আবার কি করবে? এই লোকের সাথে হাত মিলাবে? আরজান যদি কিছু বলে, সে তাই সালাম দিল। আসসালামু আলাইকুম। মিস্টার শাহরিয়ার উত্তর নিয়ে হেসে ফেলল। ইউ আর ভেরি লাকি মিস্টার চৌধুরী, ইউ আর ওয়াইফ ভেরি ইনোসেন্ট। আরজানও মুচকি হাসি দিল। সে জানে আহিয়া আর সবার মতো না, সে সবার থেকে আলাদা। তারা পার্টির দিকে অগ্রসর হতে লাগলো। সবাই সবার সাথে পরিচয় হতে লাগলো। আহিয়ার এই জায়গা মোটেও ভালো লাগছে না। সে একপাশে চলে গেল। হঠাৎ কোথা থেকে একটা ছেলে চলে আসলো, বলল। আহিয়া দেখলো ছেলেটার গা থেকে মদের গন্ধ আসছে। সে আর ধৈর্য ধরতে না পেরে উঠে অন্যদিকে চলে গেল। তার গলাটা কেমন শুকিয়ে আসছে। টেবিল থেকে জুস নিয়ে ঢক ঢক করে খেয়ে নিল। আরজান দেখলো আহিয়া কেমন করে যেন তাকাচ্ছে। সে বুঝতে পারল না। হঠাৎ হাতের দিকে চোখ যেতেই তার চোখ ছানা পড়া। আহিয়া ড্রিঙ্ক করে ফেলেছে। জুসের মতো দেখতে হলেও এটা তো ড্রিঙ্ক, সেটা সে বুঝতে পেরেছে। কিন্তু আহিয়া তো না জেনে খেয়েছে। কি রিয়াক্ট হবে আল্লাহই জানে। মদ খেলে যে কারোর হুঁশ থাকে না। সে তাড়াতাড়ি মিস্টার শাহরিয়ার কাছ থেকে বিদায় নিয়ে আহিয়ার কাছে এগিয়ে এলো, বলল, কি খেয়েছো এটা? আহিয়া নিভু নিভু তাকালো আরজানের দিকে। এই কি সে এতগুলো আরজানকে দেখছে কেন? সে মাতাল কণ্ঠে গুনতে শুরু করলো। 1 2 3। আরজান ব্রুক কুচকালো। কি বলে এই মেয়ে? গুনাগুনি করছে কেন? সে বলল, কি হচ্ছে আহিয়া, বলো, কোনো সমস্যা আছে কোনো? আহিয়া মাতাল কণ্ঠে বলল, না জান, তুমি থাকতে আমার আবার কি সমস্যা হবে? আরজান ভেবা জায়গা খেয়ে গেল। পুরো মাথায় তো গেছে মেয়েটার। এখন এখানে থাকলে নিশ্চিত বিপদে পড়বে। সে বলল, চলো আহি, আমরা বাসায় ফিরবো। কোন বাসা? হোটেলে যেখানে আমরা উঠেছি। না, ওখানে ভালো না। আমার এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে। আমরা আজ থেকে এখানেই থাকবো। আরজান মনে মনে বলল, আর স্টুপিড, মাল খেয়ে ডাল হয়ে গেছে। এখানে যে থাকা যায় না সেটা বোঝারও বোধ হারিয়ে ফেলছে। এটা বার, তোমার বরের বেডরুম নয়। আহিয়াকে নিয়ে হোটেলে চলে এসেছে আরজান, কিন্তু তার পাগলামি থামছেই না। কি বলবে কি করছে নিজেও জানে না। আরজান পড়েছে এক বিপাকে। সে কিছুতেই আহিয়াকে সামলাতে পারছে না। আহিয়া নিজের পোশাক খোলার চেষ্টা করছে। আরজানের চোখ বড় বড় হয়ে গেল। এই মেয়ে কি করছে? সে যদি জ্ঞানে থাকতো তাহলে এই কাজ করার কথা চিন্তাও করতে পারতো না। এই অবস্থায় আহিয়াকে দেখলে সে নিজেকে কিছুতেই সামলাতে পারবে না। এই মেয়েকে আটকাতে হবে।
আরজান তাড়াতাড়ি করে আহিয়ার কাছে গেল, বলল, আরে কি করছো? ড্রেস খুলছো কেন? আহিয়া ঠোঁট উল্টে তাকালো আরজানের দিকে। এই লোকটা খালি সব কাজেই বাধা দেয় তাকে। একে আহিয়ার একদম পছন্দ না। সে বলল, গরম লাগছে তাই খুলছি। রুমে তো এসি চলছে, গরম কেন লাগছে তোমার? কেন লাগছে আমি কি করে বলবো? গরম লাগছে তাই ড্রেস খুলবো ব্যাস। বাথরুমে গিয়ে খোলো, এখানে কেন খুলছো? আহিয়া বিরক্ত হয়ে তাকালো আরজানের দিকে। সে যা খুশি করবে এই লোক কেন বলবে? আহিয়া কিছু না বলেই বিরক্ত হয়ে ড্রেস খুলতে লাগলো। আরজান এবার কি করবে সে তড়িঘড়ি করে বলল, আরে কি করছো? থামো। এখানে যে একটা ছেলে মানুষ আছে সে খেয়াল তোমার আছে? আমার সামনে এভাবে ড্রেস খুলছো, লজ্জা লাগছে না তোমার? আহিয়া বলল, না লাগছে না। এই বলে ড্রেসটা এক টানে খুলে ফেলল। আরজান যেন পাথর হয়ে গেছে। চোখের সামনে এমন দৃশ্য সে ভাবতেই পারছে না। সে তাড়াতাড়ি করে অন্যদিকে ঘুরে গেল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে নিজেকে কন্ট্রোল করবে কিভাবে? সে ঘর থেকে ব্যালকনিতে চলে যেতে চাইলো। আহিয়া সেটা দেখে বলল, কি ব্যাপার, আপনি চলে যাচ্ছেন কেন? আরজান বলল। তুমি চেঞ্জ করো, আমি বাইরে আছি। আহিয়া বলল, কেন বাইরে যাবেন কেন? এখানে কি সমস্যা? আরজান বলল। সমস্যা নেই, তুমি চেঞ্জ করো, আমি আছি তো। আহিয়া আরজানের হাত টেনে ধরে বলল, এখানেই থাকবেন, আমি আপনার সামনেই সব চেঞ্জ করব। আরজানের দম বন্ধ হয়ে যাচ্ছে। সে কিভাবে বোঝাবে এখানে থাকলে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। না, সে কিছুতেই থাকবে না এখানে। সে বলল, কথা না বলে নিজের কাজ করো, আমি আছি বেলকনিতে। আহিয়ার জেদ করে বসলো। তাকে এভাবে অপমান করবে? সে কি দেখতে সুন্দর না? তাহলে আরজান তাকে দেখতে চাচ্ছে না কেন? তাকে দেখতেই হবে। সে জেদ করে বসলো। আপনি এখানে থাকবেন, আমাকে দেখবেন। কেন, আমি কি সুন্দর না? আরজান থতমত খেয়ে গেল। কি বলে এই মেয়ে? জ্ঞানে থাকলে এই কথা কখনো বলতো না। সে বলল, বেশি কথা না বলে যা বলছে তাই করো, আমি আছি পাশে। আহিয়া ড্রেস খুলতে খুলতে আরজানের দিকে এগোতে লাগলো। আরজান চোখ নামিয়ে রাখলো। সে আহিয়ার দিকে তাকালে ঠিক থাকতে পারবে না। আহিয়ার ড্রেস খুলে আরজানের কাছে চলে আসলো, বলল, আমার দিকে তাকান না কেন? আরজান নিঃশ্বাস বন্ধ করে রাখলো। সে পারছে না তার দিকে তাকাতে। সে এদিক ওদিক তাকিয়ে চলে যেতে নিল। আহিয়া হাত ধরে বলল, একটু আদর করেন না। আরজান তাকালো আহিয়ার দিকে। কত সুন্দর করে বলছে আদর করতে। নেশা করে জ্ঞান হারিয়ে বসে আছে, পুরো তাল হারিয়ে ফেলছে। এখন যদি হুঁশে আসে পালানোর পথ খুঁজে পাবে না। আরজান বলল, তুমি নেশা করেছো আহিয়া, জ্ঞানে থাকলে এই কথা কখনো বলতে না। আমি বলেছি আদর করতে হবে মানে করতেই হবে। আমি কোনো কথা শুনতে চাই না। আহিয়া, মেজাজ গরম করো না। তুমি হুঁশিয়ে নেই সেটা বুঝতে পারছো না? পরে তো আমাকেই দোষ দেবে। আমি তোমার দুর্বলতার সুযোগ নিয়েছি, এসব শুনতে হবে আমাকে। আহিয়া কোনো কথা শুনল না। আরজানের কাছে এসে তাকে জড়িয়ে ধরল। আরজানের শরীরে যেন 100 ডিগ্রি তাপমাত্রা বয়ে গেল। সে কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছে না। আহিয়ার শরীরের ঘ্রাণ তো উন্মাদ করে তুলছে। আহিয়া এতেই থেমে থাকলো না। আরজানের শার্ট খুলতে শুরু করলো। আরজান এবার আহিয়াকে সরিয়ে দিল। ধমক দিয়ে বলল, এই মেয়ে, কথা কানে যায় না? তুমি বুঝছো না আমাকে বিপদে না ফেলে শান্তি পাও না, তাই না? আরজানের ধমক খেয়ে আহিয়া কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, কেউ আমায় ভালোবাসে না, শুধু আহির আমায় ভালোবাসতো। আহির চলে যাওয়ার পরে আমাকে কেউ আদর করেনি। আমি থাকবো না এখানে। যে আমায় ভালোবাসবে তার কাছেই চলে যাব। আহিয়া এই অবস্থাতে বাইরে চলে যেতে চাইলো। আরজান এবার কি করবে? আহিয়ার পরনে শুধু অন্তবাস, জামা সে কখন খুলে ফেলেছে। সে অবস্থায় বাইরে গেলে সব শেষ হয়ে যাবে। সে তাড়াতাড়ি করে আহিয়াকে আটকালো, বলল, পাগল হয়ে গেছো নাকি? নিচের দিকে কি একবারও তাকিয়ে দেখেছো? এই অবস্থা কিভাবে বাইরে যাব? আহিয়া ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিল। সে যাবে মানে যাবে। তাকে কেউ ভালোবাসে না, তার কথা কেউ শোনে না। এভাবে কি বেঁচে থাকা যায় নাকি? সে কিভাবে থাকবে? সে আবার চলে যেতে নিলে আরজান হাত ধরে টেনে নিয়ে আসে তার কাছে। 2 হাত দিয়ে মুখ আগলে নেয়, বোঝানোর মতো করে বলে, আহিয়া, তুমি কিন্তু নিজের বিপদ ডেকে আনছো। আমার অবাধ্য চাওয়াগুলোকে আশকারা দিচ্ছ। পরে কিন্তু তুমি আমাকে দোষ দিতে পারবে না।
আহিয়া কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকালো আরজানের দিকে। সেই দৃষ্টিতে আরজানের বুকে কম্পন সৃষ্টি হলো। সে আহিয়ার কাছে এগিয়ে এলো, আহিয়ার দিকে তাকালো। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে যেন হারিয়ে গেল কোথাও। আরজান আস্তে আস্তে আহিয়ার কাছে চলে এলো, আহিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। দুজন দুজনের শরীরে কম্পন টের পেল। এই কম্পন যেন একজনের মাঝে অন্যজনকে ডুব দেওয়ার আহ্বান জানাচ্ছে। আরজান ধীরে ধীরে গভীরভাবে আহিয়ার ঠোঁটে মত্ত হয়ে গেল, উন্মাদের মতো কিস করতে শুরু করলো। তার হাতগুলো আহিয়ার সারা শরীরের বিচরণ করছে। আরজানের স্পর্শে আহিয়ার শরীর কেঁপে কেঁপে উঠছে। আরজান ঠোঁট ছেড়ে গলায় নেমে আসলো। আরজানের পাগল করা স্পর্শে আহিয়া বেসামাল হয়ে যাচ্ছে। সে শক্ত করে আরজানকে জড়িয়ে ধরে আছে। আরজান আস্তে আস্তে নিচে নেমে আসলো, গলা থেকে বুকে নেমে আসলো সে। বুকে মুখ ডোবাতেই আহিয়া আরজানের চুল খামচে ধরল। দুজন দুজনের শরীর গভীরভাবে মত্ত হয়ে গেল। আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো আরজান। আরজান আহিয়াকে কোলে নিয়ে বিছানার চলে গেল। আহিয়াকে শুয়ে দিয়ে তার ঠোঁট, গলা, বুক সব জায়গায় ঠোঁট ছোঁয়াতে লাগলো। আহিয়া পুরোপুরি আরজানের বশে চলে আসলো। আরজানকে আরো গভীরভাবে কাছে পেতে চাচ্ছে। দুজনের নিঃশ্বাস ঘন হয়ে গেল। কেউ আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, উন্মাদের মতো একজন আরেকজনের মাঝে ডুবে গেল। আহিয়ার নেশা তবুও কাটল না, বরং অন্য নেশা তাকে গভীরভাবে টানতে লাগলো। সারা রাত তারা একজন আরেকজনের শরীরে মেতে থাকলো। আরজান যেন জীবনের সব চাইতে তৃপ্তির একটা রাত কাটালো। সকাল কি হবে তার জানা নেই। আহিয়া কেমন রিয়াক্ট সে সেটাই ভাবছে। সারা রাতের আদরে আহিয়া ক্লান্ত হয়ে মাত্রই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আরজান ঘুমাতে পারছে না। আহিয়া কিভাবে নিবে এসব, সে সেটাই ভাবছে। এখন তো হুঁশে না থেকে এসব করলো, হুঁশ আসলে আরজানকে সব দোষ দিবে, সে সেটা জানে। আরজান এখন নিজেকে দোষ দিচ্ছে। সে তো ইচ্ছে করলে নিজেকে কন্ট্রোল করতে পারত, তবুও কেন সে আহিয়ার পাগলামোতে সায় দিতে গেল। এখন তার খুবই গিল্টি ফিল হচ্ছে। আহিয়া যদি বলে কেন তার দুর্বলতার সুযোগ নিল, সে কি জবাব দিবে? এত সব ভাবনায় তার আর ঘুম হলো না। আহিয়ার দিকে তাকিয়ে শুয়ে রইল, তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এত বছর পরে তার ভালোবাসাকে নিজের করে পেল। আরজান বলল, তুমি আমাকে ভুল বোঝো না আহি। আমি কখনো চাইনি তোমাকে এভাবে পেতে। তোমার সম্মতি নিয়ে আমি তোমার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি সব নষ্ট করে দিলে। জানি না কাল সকালে তুমি কিভাবে রিয়াক্ট করবে, তবুও বলছি, তুমি যতই খারাপ আচরণ করো, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি তোমাকে খুব ভালোবাসি আহি, এত বেশি ভালোবাসি যে নিজেকে ভুলে যাই মাঝে মাঝে। আই লাভ ইউ সো মাচ জান, আই লাভ ইউ। সকালে রোদের মিষ্টি আলোতে আহিয়ার ঘুম ভেঙে গেল। উঠতে গিয়ে বুঝলো তাকে কেউ জড়িয়ে ধরে আছে, কারোর বুকের লোম তার মুখে লাগছে। সে বুঝলো এটা আরজান। সে তাকে সরিয়ে উঠতে নিল। তখনই বুঝতে পারলো তার শরীর একদম ফাঁকা, শরীরের একটাও কাপড় নেই। তার শরীর কাঁপতে শুরু করলো। এত বড় একটা কাণ্ড হয়ে গেল, সে বুঝতেই পারলো না এটা কিভাবে সম্ভব। যেখানে একটা ছেলের কাছে আসলেও সে বুঝতে পারে, আর এত বড় ঘটনা ঘটলো সে কিছুই বুঝলো না। এটা তো হতে পারে না। তার মাথাটাও ভারী ভারী লাগছে। সে কি কিছু খেয়েছে? তার কিছু মনে পড়ছে না কেন? সে কি নেশা জাতীয় কিছু খেয়েছে নাকি? তাই সব ভুলে গেছে। সে আর আরজানের সামনে পড়তে চায় না। সে কিভাবে এরকম একটা কাণ্ড করলো? সে তাড়াতাড়ি করে আরজানের থেকে সরে আসলো। বাথরুমে চলে গেল গোসল করতে। আয়নার সামনে দাঁড়িয়ে আহিয়া হতবাক হয়ে গেল। তার গলা, বুকে ছোট ছোট করে কামড়ের দাগ বসে আছে। কেউ নিজেকে কন্ট্রোল করতে এমন করেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। সে সারা শরীর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। লজ্জায় মরে যাচ্ছে আহিয়া। তার শরীরের কোনো অংশ বাদ নাই যেখানে আরজান স্পর্শ করে নাই। এইসব যে আহিয়ার সম্মতিতে হয়েছে সেটা আহিয়া বুঝতে পারছে, কিন্তু তার কিছুই মনে পড়ছে না। শরীরের দিকে তাকিয়ে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হলো লজ্জায়। আরজানের ঘুম ভাঙতেই পাশে তাকালো। আহিয়াকে দেখতে না পেয়ে চমকে উঠে বসলো।
আহিয়া কোথায় গেল? এই ঘটনা কিভাবে নিল আহিয়া? কতটা কষ্ট পাচ্ছে কে জানে। সে তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে দাঁড়ালো। বাথরুম থেকে ঝর্ণার শব্দ আসছে, তার মানে আহিয়া গোসল করছে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, আহিয়া বের হচ্ছে না বাথরুম থেকে। আরজান ভাবলো আহিয়াকে একবার ডাক দিবে, আবার ভাবলো আর কিছুক্ষণ অপেক্ষা করুক। অনেক সময় পার হওয়ার পরেও আহিয়া বের হলো না বাথরুম থেকে। আরজান এবার দরজার কাছে দাঁড়িয়ে আহিয়াকে ডাকতে শুরু করলো। আহি, এতক্ষণ কি করো বাথরুমে? দরজা খোলো। আরজানের গলা পেতেই আহিয়ার শরীর কেঁপে উঠল। সে কিভাবে আরজানের সামনে দাঁড়াবে? এখনই তো তার শরীর কাঁপছে। আরজানের সামনে গেলে নির্ঘাত জ্ঞান হারাবে। আহিয়ার কোনো সাড়া শব্দ না পেয়ে আরজান আবার ডাকলো। আহি, দরজা খোলো, নাহলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। আহিয়া এবার কি করবে? তাকে তো বাইরে বের হতেই হবে। সে কাঁপা কাঁপা হাতে দরজা খুলে বাইরে আসলো। আরজান তাকালো আহিয়ার দিকে, চোখগুলো একটু ফোলা। আহিয়া কেঁদেছে। আরজান বুঝতে পারলো সে কি আহিয়াকে ছুঁয়ে ভুল করে ফেললো। আহিয়া কষ্ট পেয়েছে তাকে দেখেই বোঝা যাচ্ছে। আরজান আহিয়ার কাছে এসে বলল, আহি, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কিছুই করিনি। তুমি বারবার আমার কাছে আসতে চাচ্ছিলে, তাই বাধ্য হয়ে আসতে হয়েছে। বিশ্বাস করো, আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। আহিয়া কিছু না বলে মাথা নিচু করে রইল। কি বলবে? যা হয়েছে তা তো কিছুই মনে নেই তার। হয়তো তারও ইচ্ছে ছিল না হলে এত বড় কাণ্ড হতো না। আহিয়া পাশ কাটিয়ে চলে যেতে নিল। আরজান আর তার হাত ধরে ফেলল। আহিয়া তার পানে এক পলক তাকিয়ে হাত ছাড়াতে চাইল। তার কেমন যেন লাগছে। আরজানের থেকে দূরে থাকতে চাচ্ছে সে। আরজান আহিয়ার দিকে একটু এগিয়ে এসে বলল, তুমি কি এসব কিছুর জন্য আমাকে দায়ী করছো? আমি কিন্তু নিজের ইচ্ছেতে কিছু করিনি। যা হয়েছে তোমার ইচ্ছেতে হয়েছে, আমি কিন্তু তোমাকে জোর করিনি। আহিয়া কিছু বলল না। ও বুঝতে পারছে সব ওর দোষ। পাশ কাটিয়ে চলে গেল ব্যালকনিতে। ওর ভীষণ অস্বস্তি হচ্ছে। কিভাবে আরজানের সামনে দাঁড়াবে? আরজান কি করবে? আহিয়া তো কথাই বলছে না। দরজায় নক করার শব্দে হুঁশ ফিরল আরজানের। দেখলো ওয়েটার ব্রেকফাস্ট দিতে এসেছে। আরজান খাবারগুলো রুমে রেখে যেতে বলল। ওয়েটার খাবার দিয়ে যেতেই আরজান আহিয়াকে ডাকলো। আহি, ব্রেকফাস্ট করে যাও। আহিয়ার নড়চড় হলো না। জানালার বাইরে তাকিয়ে সমুদ্র দেখছে। আরজান আবার ডাকলো। আহি, খাবার খাবে, এসো। আহিয়া তাকালো, কিছু বলল না। রুমে এসে খেতে বসলো। আরজানও আসলো। দুজনে খাবার খেতে লাগলো। দুপুরে রোদে খা খা করছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল অনুর। বান্ধবীর সাথে শরবত খেতে গেল রাস্তার পাশে। অনুর বন্ধু আবির বলল, বান্ধবী একটা বিয়ে শাদি কর, কতদিন বিয়ের দাওয়াত খাই নাই। অনু মুখ ভেঙচি কেটে বলল, এত শখ করলে নিজে বিয়ে কর, আমরা তোর বিয়ের দাওয়াত খাই। দাওয়াত না খেয়ে আমি কেমন শুকিয়ে যাচ্ছি। তাই কত কেজি শুকিয়ে গেছিস, আয় তো একটু মেপে দেখি। অনু কণ্ঠ শুনে ভয়ে জমে গেল। অভ্র এখানে? সব সময় কি অসময়ে আসেই লোক? কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে এই সন্ধে হয়। এই কথাটা অনুর ক্ষেত্রে একেবারে ফলে গেল। অনু এদিক ওদিক তাকাচ্ছে। অভ্র বলল, চল তোকে বিরিয়ানি খাইয়ে আনি। বিরিয়ানি কেন? আমার তো বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না। তুই না না খেয়ে শুকিয়ে যাচ্ছিস, তোকে আমার চোখের সামনে শুকিয়ে যেতে দেব না। তোর শরীর ঠিক রাখার দায়িত্ব আমার। অনু একবার তাকালো অভ্রর দিকে। লজ্জা পেল এমন কথা বলাতে। অনুর বান্ধবীরা ধাক্কা দিল অনুকে। ঘটনা কি জানতে চাইলো। অনু চোখ গরম করলো, তাকালো তাদের দিকে। অভ্র সবটাই পরখ করে বলল, চোখে চোখে কি কথা বলে শালিকা? আমার কাছে জানতে চাও? আমি উত্তর দিচ্ছি। শালিকা বলাতে ভ্যাবাচেকা খেয়ে গেল সবাই। অনুর বান্ধবীদের সন্দেহ সত্যি হলো এবার। অনু শালিকা বলার কারণ খুঁজতে ব্যস্ত। অভ্র শালিকা এরা কিভাবে, সে বুঝতেই পারছে না। অনু ভাবনার মাঝেই অভ্র বলল, দাঁড়িয়ে থাকবি না, যাবি? অনু বলল, আমি পরে যাব। কেন? আমার ক্লাস আছে, পরে যাব। ক্লাস বাদ দে, কাজ আছে। কি কাজ? শপিং এ যাব। অনু বলল,
কার জন্য শপিং করবেন? আমার গার্লফ্রেন্ডের জন্য। তাকেই নিয়ে যান, আমি গিয়ে কি করব? তোকে দিয়ে পছন্দ করাবো। আমি এসব মেয়েদের পছন্দ বুঝি না, তুই পছন্দ করে দিবি। অনু মনে মনে ভেঙচি কাটলো। গার্লফ্রেন্ডের জিনিস তার কেন পছন্দ করতে হবে? সে নিজে করতে পারে না। সে এখন ক্লান্ত। সে এখন ক্লাস বাদ দিয়ে অন্যের জন্য শপিং করতে যাবে নাকি? যাবে না কিছুতেই সে। অভ্র বলল। তাড়াতাড়ি, আমার সময় কম, কাছে আছে। অনু বলতে চাইলো। আমি যাব না। পুরো কথা বলার আগেই দিল এক ধমক। থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবো বিয়াদব। বড়দের মুখে মুখে কথা বলিস। অনু ভয় পেয়ে গেল। আর একটু এখানে থাকলে তার মান সম্মানের 12টা বাজাবে। সে তড়িঘড়ি করে বাইকের পেছনে উঠে বসলো। অনু বসতেই গাড়ি চলতে শুরু করলো। 20 মিনিট পরে গাড়ি এসে থামলো শপিং মলের সামনে। অভ্র বাইক থামিয়ে অনু হাত ধরে মলের ভেতরে চলে গেল। মলে ঢুকেই বোরকা কানেকশনের দিকে চলে গেল অভ্র। অনু চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। অভ্র দোকানদারকে বলল। নিউ কালেকশনের বোরখা দেখান। দোকানদার বলল। স্যার, আমাদের এখানে সব নিউ কালেকশন, আপনি দেখতে পারেন। অভ্র চারদিকে তাকিয়ে পছন্দ করতে লাগলো। অনুও তাকিয়ে দেখছে সব। অভ্র অনুকে বলল। পছন্দ কর, তোর পছন্দ মতোই সব কিনা হবে। আমি কেন? যাকে গিফট করবেন তাকে নিয়ে আসলেই তো পারতেন। অভ্র চোখ গরম করে তাকালো অনুর দিকে। অনু আর কিছু না বলে পছন্দ করতে লাগলো। কার 5টা বোরকা অনেক পছন্দ হলো। সে অভ্রকে দেখালো সেসব। অভ্র দেখালো সেসব দোকানদারকে। সবগুলো প্যাক করে দিতে বলল। অভ্র অনুকে বলল হিজাব পছন্দ করতে। অনু দেখে দেখে নিজের পছন্দ মতো 10টা হিজাব পছন্দ করলো। অভ্র অনুর কাছে জানতে চাইলো এসব ব্যবহার করতে আর কি লাগে। অনু বলতে সে প্রয়োজনীয় সব কিছু কিনলো। শপিং শেষ হতেই অভ্র অনুর হাত ধরে বাইরে চলে আসলো। অনুর হাত ধরায় তার অস্বস্তি হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। কিছু বললেই দিবে এক ধমক। বাইকে উঠে চলে গেল। বাসার সামনে আসতেই নেমে দাঁড়ালো অনু। অভ্র হাত থেকে ব্যাগগুলো অনুর হাতে দিয়ে বলল। কাল থেকে সুন্দর করে বোরখা পরে হিজাব পরে কলেজে যাবি, এর অন্যথা যেন না হয়। এই কথা বলে চোখের পলকে ভ্যানিশ হয়ে গেল অভ্র। অনু হাঁ হয়ে গেল। এইগুলো ওর জন্য? বোরখা তো সে কখনো পরেনি। এগুলো সে কিভাবে পরবে? গরমে তো মরেই যাবে সে। অভ্র না বলল তার গার্লফ্রেন্ডের জন্য শপিং করবে, তাহলে ওর জন্য কেন এসব কিনলো? তার মাথায় কিছুই আসছে না। সে পা বাড়ালো মেন দরজার দিকে। আহিয়া সকালে নাস্তা করে ঘুমিয়ে দিয়েছিল, আর এখন 3টা বাজে। ঘুম ভাঙল তার। আরজানের মাঝে একবারও তাকে ডাকেনি। সে চায় না আহিয়াকে বিরক্ত করতে। আহিয়ার তার সামনে আসতে অস্বস্তি হয় সে বুঝতে পারে। সে তো আহিয়ার শরীর পেতে চায় নাই, তবে এখন এসব তার কাছে গলার কাটার মতো বিচ্ছে। সে আহিয়ার পাগলামোতে সায় না দিলেই পারত। এখন তো আহিয়া তার থেকে একেবারে মুখ ফিরিয়ে নিয়েছে। এবার তার দম বন্ধ হয়ে আসছে। সে তো আহিয়ার সাথে কথা না বলে থাকতেই পারবে না। আহিয়া উঠে বসলো। অনেক ঘুম পেয়েছে তার। এখন মাথাটা ভার ভার লাগছে। মাথাটা ঝিমঝিম করছে তার। আবার গোসল করার প্রয়োজন তার। সে উঠে একটা কালো শাড়ি বের করে বাথরুমে চলে গেল। আরজান ব্যালকনিতে বসে সবটাই পরখ করলো। কিছুই বলল না। আহিয়ার জন্য সে এখনো লাঞ্চ করেনি। অপেক্ষা করছে ঘুম থেকে ওঠার জন্য। সে ইচ্ছে করেই ডাকেনি তাকে। আবার কি রিয়্যাক্ট করবে সেই ভয়ে। আহিয়া বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে গোসল করে বের হলো। এখন তার অনেকটাই ফ্রেশ লাগছে। বাইরে বের হয়ে দেখলো আরজান ব্যালকনিতে বসে আছে। আহিয়ার এখন অনেক ক্ষুধা লেগেছে। তার কিছু খাওয়া প্রয়োজন, কিন্তু সে আরজানকে কিভাবে বলবে? আহিয়ার ভাবনার মাঝেই তার ফোন বেজে উঠল। সে দেখল শায়লা বেগম কল করেছে। সে কলটা রিসিভ করেই বলল। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো মা? আমিও ভালো আছি মা। আরজান কেমন আছে মা? সকাল থেকে একবারও ফোন করলে না আমাকে।
আহিয়া তাকালো একবার ব্যালকনিতে। আরজান আগের মতোই বসে আছে। আহিয়া বলল, উনিও ভালো আছে মা। দুপুরে লাঞ্চ করেছিস মা? না মা, ঘুম পাচ্ছিল, মাত্রই ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, এখন লাঞ্চ করব মা। আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে নে, অনেক বেলা হয়ে গেছে। বিকেলে কোথাও ঘুরে আসিস কেমন? আচ্ছা মা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। রায়লা বেগমও বিদায় নিয়ে কল কেটে দিল। আহিয়া এবার আরজানের কাছে এগিয়ে গিয়ে বলল, খাবার দিতে বলুন, আমার ক্ষুধা পেয়েছে। আরজান একবার আহিয়ার দিকে তাকিয়ে বলল, খাবার দেখো, ঢেকে রাখা আছে, খেয়ে নাও। আহিয়া মাথা কাত করে রুমে চলে যেতে গিয়েও আবারও তাকালো, আরজানকে জিজ্ঞেস করলো। আপনি খাবেন না? আরজান বলল। তুমি খাও, আমি পরে খেয়ে নেব। আহিয়া বুঝলো তার ব্যবহারের জন্য আরজান খাচ্ছে না। সে বলল, তাহলে আমারও খাওয়ার দরকার নেই। বলেই আহিয়া ঘরে চলে গেল। আরজান বুঝলো সে না খেলে আহিয়া খাবে না, তাই সে ঘরে এসে বসে পড়ল টেবিলে। আহিয়া তাকে খাবার বেড়ে দিয়ে সে নিজেও খাবার নিয়ে খেতে লাগলো। তার অনেক বেশি ক্ষুধা লেগেছে, তাই অনেক খাবার খেয়ে সবটাই খেয়ে ফেললো। আরজান সবটাই আর চোখে দেখলো, কিছুই না বলে চুপচাপ খেতে লাগলো। খাবার শেষ হতেই আরজান ওয়েটারকে বলল প্লেট নিয়ে যেতে। ওয়েটার এসে প্লেট নিয়ে গেল। আহিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে লাগলো। এত বড় বড় চুলগুলো একদম জমাট বেঁধে গেছে, সে কিছুতেই ছাড়াতে পারছে না। আহিয়া নিজেই আরজানকে ডাক দিল। আমায় একটু হেল্প করেন না? আরজান তাকালো আহিয়ার দিকে। কি হেল্প চাচ্ছে এই মেয়ে? আহিয়া তো ওর সাথে কথাই বলছে না, এখন আবার কি দরকার পড়লো তাকে? সে এগিয়ে এলো আহিয়ার কাছে, বলল, কি হেল্প লাগবে বলো। আমার চুলগুলো একটু ছাড়িয়ে দিন না। আরজান একটু আশ্চর্য হলো, যে মেয়ে সকাল থেকে কথাই বলছে না সে আবার চুল ছাড়াতে বলছে। ব্যাপারটা একটু আশ্চর্যই বটে। সে একটু এগিয়ে এলো আহিয়ার কাছে, চিরুনি নিয়ে চুল আঁচড়াতে লাগলো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে সুন্দর করে চুল ঠিক করে দিল। চুল আঁচড়ানোর সময় গলার কোমরে বারবার চোখ আটকে গেছে তার, কিন্তু সেদিকে সে পাত্তাই দেয়নি। আরজান চুল সেট করে দিয়ে সরে দাঁড়ালো। আহিয়া উঠে শাড়ি ঠিক করলো। চোখে কাজল দিতে গিয়ে আরজানের কথা মনে পড়ে গেল। কাজল দিবে কি দিবে না সেটা ভাবতে লাগলো। আরজান দেখলো আহিয়া কাজল হাতে দাঁড়িয়ে আছে। সে মনে মনে মুচকি হাসি দিল। আহিয়াকে বলল, দাঁড়িয়ে আছো কেন? কাজল দিয়ে তৈরি হয়ে নাও, বাড়ি থেকে একটু ঘুরে আসে। আহিয়া নিজেও একটু বাইরে যেতে চাচ্ছিল, তার আর রুমের মধ্যে ভালো লাগছে না, তাই সে বলা মাত্রই চোখে মোটা করে কাজল দিল। ঠোঁট নিল হালকা করে লিপস্টিক, কপালে ছোট্ট কালো টিপ, এতেই তাকে অসাধারণ সুন্দর লাগছে। আরজান বাঁকা চোখে একটু তাকালো আহিয়ার দিকে। তার হার্টবিট বন্ধ হয়ে আসছে। তার বউটাকে এত সুন্দর লাগে কেন? কোনো রকম মেকআপে আবরণ নেই মুখে, তাতেই যেন অসাধারণ সুন্দর লাগছে তাকে। চোখ ফেরানোই দায় হয়ে পড়েছে তার। চোখ বন্ধ করে 2-3টা দীর্ঘশ্বাস ফেলল আরজান। আহিয়ার সামনে আসলেই তার নিজেকে দুর্বল মনে হয়, নিজের কন্ট্রোল করতে অনেক বেগ পোহাতে হয়। তারা আহিয়াকে বলল, চলুন, আমি রেডি। আহিয়া কণ্ঠ ধ্যান ভাঙল আরজানের। সে নিজের যথাসম্ভব ঠিক করে আহিয়াকে নিয়ে বাইরে বের হয়ে গেল। বিকেলে রোদের তাপ অনেকটাই কমে গেলেও সমুদ্রের পাড়ে এখনো অনেক গরম। মনে হচ্ছে যেন সমস্ত তাপ মুখে এসে লাগছে। আহিয়ার প্রচণ্ড লাগতে শুরু করলো। তার ফর্সা মুখ টকটকে লাল বর্ণ ধারণ করেছে। কয়েকজন ছেলে আহিয়াদের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় বলল, ভাই, আমার তো খুব টমেটো খেতে ইচ্ছে করছে, রস একদম টুকটুক করছে, খুব মজা নিয়ে খাওয়া যাবে। আরজানের মাথা গরম হয়ে গেল মুহূর্তেই। তার সামনে আহিয়াকে নিয়ে বাজে কথা বলার শিক্ষা দিয়ে দিবে তাদেরকে। সে গিয়ে সরাসরি ছেলেটার নাক বরাবর ঘুষি মারল। সাথে সাথে নাক ফেটে রক্ত বের হয়ে গেল ছেলেটার। আহিয়া ভয় পেয়ে কয়েক পা পেছনে চলে গেল। এরকম মারামারি দেখতে অনেক ভয় লাগে। সে দূর থেকেই আরজানকে ডাকতে লাগলো।
চলুন আমরা চলে যাই, এদের সাথে মারামারি করে কোনো লাভ নেই, এরা তো এরকমই, আমরা হোটেলে ফিরে যাই চলুন। আরজান আহিয়ার কোনো কথাই শুনছে না, মেরে সবগুলোকে একদম আধমরা করে দিচ্ছে। রাগে চিৎকার করে বলছে, কুত্তার বাচ্চা, জানের মায় নাই, আমার সামনে আমার জানকে নিয়ে কথা বলিস, তোদের জীবন আমি নরক বানিয়ে দেব। আহিয়া একটু অবাক হলো, এত মানুষের সামনে তাকে জান বলল। রাগে সে যে হিতাহিত জ্ঞান হারিয়েছে সেটা বুঝতে পারছে। আহিয়া জানে এখন না থাকলে অনেক বড় বিপদ হয়ে যাবে। সে আরজানের হাত ধরে তাকে টানতে লাগলো। আরজান তবুও তাকে পাত্তা না দিয়ে মারতে লাগলো ছেলেগুলোকে। আহিয়ার কোনো উপায় না পেয়ে আরজানকে জড়িয়ে ধরলো থামানোর জন্য। আহিয়া জড়িয়ে ধরতেই আরজান থেমে গেল, তার রাগে বুক কাঁপছে। আহিয়া শুনতে পেল আরজানের বুকের ঢিপ ঢিপ শব্দ, রাগে সে কাঁপছে। আহিয়া বলল, রুমে চলুন, আমি আর এখানে থাকবো না।